স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। জি স্যার। আহ, এর আগে তো সফটওয়্যারটা ইনস্টলেশন হয়েছে। আহ, জি স্যার। আজকের আমরা কোর সিস্টেমে ঢোকার আগে, আমরা প্র্যাকটিস করার আগে আমরা কিছু থিওরি দেখব যে আসলে এগুলো কেন প্রয়োজন। অনেকে হয়তো বলে যে বাংলাদেশে আমি অনেক স্টুডেন্টকে এবং আমার নিজের ফ্রেন্ড সার্কেল কলিগ সবাইকে আমি এটা শুনতে মানে শুনেছি বা গ্রুপ ডিসকাশন হয়েছে যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে বা প্র্যাকটিক্যাল টুলস গুলোতে আসলে থিওরিটিক্যাল ক্লাসের খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। বাট বাস্তবিকতে প্র্যাকটিক্যালের সাথে আসলে থিওরির একটা যোগসূত্র আছে এবং দুটোই একটা আরেকটার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো জি স্যার। সেজন্য আমরা দুটোকে খুবই গুরুত্ব সহকারে দেখবো এবং চেষ্টা করবো দুটোকেই যেন আমরা আসলে আর্ন করার জন্য। ধরেন যে আপনি টুলস পারেন, আপনি বাট স্কিল, আপনার স্কিল আছে, আপনি পারফেক্ট সবকিছুতে, বাট আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে থিওরি থেকে কোয়েশ্চেন করতে পারে বা বেসিক থেকে কোয়েশ্চেন করতে পারে, বাট আপনি ওই বেসিক গুলোতে আপনার জানা নাই, তাহলে কিন্তু আপনার তাহলে চাকরি পাওয়া হলো না। ২ নাম্বার বিষয় হলো যে আপনি যদি প্র্যাকটিক্যাল পারেন, বাট আপনি যদি থিওরি যদি না পারেন, তাহলে ইন এ সেন্স আপনি যখন সিনিয়র পজিশনে যাবেন বা ম্যানেজমেন্ট পজিশনে যাবেন, তখন আপনার যে নলেজটা দরকার ওই নলেজটা আপনার কাছে থাকবে না। তার মানে আপনি একটা জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন, ওই থেকে আপনি বের হইতে পারতেছেন না। ঠিক আছে? সো যার কারণে আসলে থিওরির সাথে একটা প্র্যাকটিক্যালের একটা খুবই গুরুত্ব দিক, মানে খুবই গুরুত্ব একটা যোগ সূত্র রয়েছে আর কি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব দুটোতেই যেন আমরা পারদর্শী হইতে পারি। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস বলতে গেলে বা দ্বিতীয় ক্লাস, এটা আমাদের অফিসিয়াল। তো আজকের ক্লাসটা পুরোপুরি থিওরিটিক্যাল হবে। তো আমি খুব একটা বেশিক্ষণ সময় নিয়ে আমি ক্লাসটা নিব না। যতটুকুই মিনিমাম ওয়েতে থিওরিটিক্যালটা বোঝানো যায় ততটুকুই আমি বোঝানোর চেষ্টা করব। আমি আগে সিলেবাসটা একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই যে আসলে কি সিলেবাস আমরা আসলে করব। সবার আগে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো যে এসকিউএলটা কি এবং এসকিউএল এবং ডাটাবেস এই দুটো কি, এই জিনিসটা করব। তারপরে এখানে পোস্টগ্রে এসকিউএল যদিও বা লেখা আছে, পিজি অ্যাডমিন 4 লেখা আছে, বাট আমরা আসলে মাই এসকিউএল এ শিখব। তো ইন এ সেন্স এই যে আমি আপনাদেরকে যে বইটা শেয়ার করব, এই বইটা আসলে পুরোটা বানানো হয়েছে পোস্টগ্রে এসকিউএল এর মতো করে। সো আপনারা কিন্তু একসাথে দুটোরই নলেজ পাবেন। আমি মাইস্কুল শেখাবো, আপনি বই থেকে পোস্টগ্রে এসকিউএল এর নলেজটা পাবেন। দুটোই 99.99% একই রকম। ওকে, তো ডাটা টাইপগুলো কি, ফরেন কি, প্রাইমারি কি, কনস্ট্যান্ট, এগুলো সব আমি শিখাবো, নো ইস্যুস। ক্রিয়েট টেবিল, এসকিউএল, ডাটাবেস, এই জিনিসগুলো সব দেখানো হবে। ইনসার্ট, আপডেট, ডিলিট, অল্টার টেবিল সব দেখানো হবে। সিলেক্ট স্টেটমেন্ট এবং হোয়ার ক্লসের ভিতরে কিছু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যাল করানো হবে। এক্সেল ফাইল কিভাবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করা যায় এই দুটো জিনিসই দেখানো হবে। অ্যাগ্রিগেট ফাংশনস খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাগ্রিগেট ফাংশনস আমাদের ডেইলি ডাটা অ্যানালাইসিস করতে, তারপর আমাদের বিভিন্ন ধরনের এসকিউএলে একটা টেবিলের সাথে একটা টেবিলের কানেকশনের ক্ষেত্রে এবং আহ, একটা টেবিলের সাথে একটা টেবিলের কানেকশনের মাধ্যমে যে ডাটা অ্যানালাইসিস গুলো করে এইগুলো। তো এটার সাথে এই অ্যাগ্রিগেট ফাংশনস গুলো কাজ করে গ্রুপ বাই এবং হ্যাভিং ক্লসের মাধ্যমে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি আমরা যদি শুধুমাত্র অ্যাগ্রিগেট ফাংশনস পারি তাহলে কিন্তু হবে না। এটার সাথে কিভাবে গ্রুপ বাই এবং হ্যাভিং ক্লজ ব্যবহার করা যায় এটাও আমাদেরকে দেখতে হবে। টাইম স্ট্যাম্প অ্যান্ড এক্সট্রাক্ট ফাংশনস। তো টাইম স্ট্যাম্প এবং এক্সট্রাক্ট ফাংশনস এগুলো দেখতে হবে যে নর্মালি আমরা যখন ফরেন কোনো রিমোট জবের জন্য যদি ইন্টারভিউ নিই, তাহলে সাধারণত টাইম স্ট্যাম্প এবং এক্সট্রাক্ট ফাংশনস গুলো নিয়ে বেশি কোয়েশ্চন আসে। মেইনলি ডেট টাইম ফাংশনস গুলো নিয়ে বেশি কোয়েশ্চন আসে। ঠিক আছে? তারপরে এসকিউএল জয়েন্টস আছে, টাইপস অ্যান্ড সিনট্যাক্স আছে, সেলফ জয়েন, ইউনিয়ন এবং ইউনিয়ন অল, এগুলো সব দেখানো হবে। সাবকোয়েরিটা একদম লাস্টে যদিও বা দেওয়া আছে, বাট শুরু থেকেই সাবকোয়েরিটা নিয়ে আমরা কাজ করব। কারণ সাবকোয়েরিটা আমাদের শুরু থেকেই লাগবে এটা আমাদেরকে। তো আমরা সাবকোয়েরিটা আমরা প্রত্যেকটা মডিউলের সাথে হয়তো বা আমরা সাবকোয়েরিটা ইউজ করব আমাদের অজান্তে, বা পরবর্তীতে আমরা আসলে জেনেই যাব যে আসলে সাবকোয়েরি বলতে কি বোঝায়। তারপরে উইন্ডোজ ফাংশনস আছে, তারপরে আছে কেস স্টেটমেন্ট, সিটি, এগুলো সব কভার করা হবে। আমি যতদূর চেষ্টা করব সব যেন কভার করা যায়।
তো একটা এক্সিলেন্স স্কিলফুল পারসন হতে গেলে আপনার এই সিলেবাসটা আপনার অবশ্যই জানতে হবে। নট অনলি দিস সিলেবাস অ্যান্ড ওয়ার্কস, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আসলে আমি যে কাজটা করতেছি এটার প্রত্যেকটার ভিতরে আপনাকে আহ, আপনাকে কোয়েশ্চনটা খুঁজতে হবে যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এটার কারণে কি এটা হচ্ছে, এটার প্রবলেমটা কি এটা, আমাকে অবশ্যই এই কোয়েশ্চনটা থাকতে হবে। অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে যে কোনো জায়গায় জব করেন না কেন, আপনাকে অবশ্যই আপনার মাথায় যেন প্রচুর প্রচুর কোয়েশন আসে। যদি আপনার মাথায় যদি কোনো কোয়েশন না আসে তাহলে আপনি ডেফিনেটলি ইট ইজ নট ইওর জব। ঠিক আছে? সো আমরা তাহলে আমাদের মেন সিলেবাসে চলে আসি। আসলে এসকিউএল এবং ডেটাবেস কি? ঠিক আছে? তো আমাদের এসকিউএল কি আসলে? এসকিউএল এসকিউএল হলো যে একটা, এসকিউএল এর ফুল ফর্ম কি? এসকিউএল এর ফুল ফর্ম হলো যে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কি এটা? স্ট্রাকচারড কোয়েরি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস আছে। যেমন আমরা ইউজ করতেছি মাইস্কুয়েল, অনেকে ইউজ করবে মাই কি বলে পোস্টগ্রেসকুয়েল, অনেকে ইউজ করবে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, অনেকে আরো অনেক ধরনের ডাটাবেসের টুল আছে, বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো আমরা ইউজ করে থাকি। এবং আরেকটা এসকিউএল এর বিপরীতে আরেকটা আছে যেটাকে আমরা বলে থাকি নো এসকিউএল। নো এসকিউএল এর ফুল ফর্ম কি? নো এসকিউএল এর ফুল ফর্ম হলো যে নো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা নন রিলেশনাল ডেটাবেজও বলি। আবার এসকিউএলকে আমরা বলে থাকি রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে? কেন রিলেশনাল ডেটাবেস অ্যান্ড কেন নন রিলেশনাল ডেটাবেস? আসলে দুটোর ভিতরে পার্থক্য কি এবং দুটোর ভিতরে বেনিফিট কি আসলে? তো এসকিউএল হলো যে এমন একটা বিষয়, এমন একটা স্ট্রাকচার ওয়েতে টেবিল ডাটাগুলো সাজানো থাকে যে আপনি চাইলে এখান থেকে ওই স্ট্রাকচারের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। এবং স্ট্রাকচারে থাকার কারণে যে আপনার পারফরমেন্স কিছুটা স্লো হইতে পারে যখন আমরা বেশি ডাটা নিয়ে যখন কাজ করব। বাট ইনস্টেড অফ নো এসকিউএল ইনস্টেড অফ এসকিউএল, নো এসকিউএল বেটার বেটার ডাটা অপটিমাইজ করতে পারে। কারণ নো এসকিউএল হলো যে ওইখানে মাল্টিপল টেবিলস থাকে না, ওইখানে থাকে একটা, ধরেন যে নোটপ্যাডের মতো একটা আহ, এরকম নোটপ্যাডের মতো একটা পেজ বা একটা স্লাইড, যেখানে ধরেন যে সবগুলো টেবিল থেকে শুরু করে আনস্ট্রাকচার্ড ওয়েতে বা সেমি স্ট্রাকচার্ড ওয়েতে এগুলো দেয়া থাকে। যেরকম আমরা দেখতে পারি জেসন, জেসন স্ট্রাকচারটা কিরকম, আমি একটু দেখাই আপনাদেরকে জেসন স্ট্রাকচার কিরকম। দেখেন জেসন স্ট্রাকচার, এটার থেকে বেশি আরো সোজা হবে কোনটা, একটু সোজাটা একটু দেখায়। এই যে এটা দেখেন, লেটস সে এটা একটা জেসন স্ট্রাকচার। দেখেন কারের ভিতরে কার একটা টেবিল, এই টেবিলের ভিতরে দেখেন আমার 4টা কলাম আছে: মডেল, মেক ইয়ার, কালার, টাইপ। তারপর ল্যাঙ্গুয়েজ এক্সপার্টিস, এটা একটা টেবিল, এই টেবিলের ভিতরে দেখেন জাভা, সি শার্প, পাইথন, এটা আমার ডাটা আছে। আবার দেখেন ডেজিগনেশন, এগুলো আবার আলাদা আলাদা, এগুলো আবার টেবিল না, এগুলো আবার কলাম। ঠিক আছে? সো কলাম, টেবিল মানে সব কিছু একসাথে করা যায় একটা কলামে, যেটার কারণে আমাকে খুব একটা বেশি জায়গা লাগে না। তো যেহেতু জায়গা আমার কম লাগে, সেহেতু এটাতে আমাদের পারফরমেন্স কিন্তু কিছুটা রিলেশনাল ডেটাবেস থেকে কিছুটা একটু ভালো আর কি। হ্যাঁ, বাট ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি বড় ধরনের কোনো সিস্টেমকে যদি আপনি ডেভেলপ করতে চান, বড় ধরনের সিস্টেমকে যদি আপনি আর্কিটেকচার করতে চান, তাহলে আপনার রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেতেই হবে এবং এটার কোড ফলো করতে হবে, এটার স্ট্রাকচার ফলো করতে হবে, এটার নিয়ম মেনে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? তো এই যে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের যে প্রত্যেকটা জিনিস আমরা যে স্ট্রাকচার ওয়েতে বা আমরা যে কমান্ডগুলো ইউজ করি, এই কমান্ডসগুলো বিভিন্ন ধরনের টাইপ হতে পারে। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখতে যাই। তাহলে এসকিউএল কি? এসকিউএল ইজ এ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কি? ইটস এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ টু ইন্টারেক্ট উইথ ডেটাবেস। মানে হলো যে ডেটাবেসের সাথে ইন্টারেক্ট করার জন্য, ডেটাবেসকে কমান্ড করার জন্য, ডেটাবেস থেকে ডেটাবেসকে আর্কিটেকচারটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, একটা ল্যাঙ্গুয়েজ ফলো করতে হবে, যেটাকে আমরা কমান্ড টুল বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি, যেটার নামটা হলো যে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো আমরা যেন ইন্টারভিউতে গেলে অবশ্যই পারি। সো এসকিউএলটা সাধারণত চার ভাগে ভাগ করা হয়েছে।
সেটাকে বলা হয় ক্রুড অপারেশন। এসকিউএলটা পুরোটাই আপনাকে ইন্টারভিউতে অফেনলি আপনাকে জিজ্ঞেস করতে পারে, ডু ইউ নো ক্রুড? ইয়েস, দেন এক্সপ্লেন হোয়াট ইজ ক্রুড। বা আপনাকে জিজ্ঞেস করতে পারে ক্রুডের ফুল ফর্ম কি, ঠিক আছে? সো আপনাকে আবার বলতে পারে যে ক্রুডের প্রত্যেকটা ফাংশনস সম্পর্কে আমাকে বলো। তো আপনাদেরকে এই জিনিস সম্পর্কে জানাটা খুবই জরুরি। সো ক্রুডের ফুল ফর্ম হলো যে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। কি কি? ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড আপডেট ডিলিট, ডিলিট। ঠিক আছে? সি দিয়ে আমরা সাধারণত আমরা যতগুলো আমরা একটা ডাটাবেসকে যখন তৈরি করব তাহলে আমাদেরকে কি ক্রিয়েট রিলেটেড যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, ক্রিয়েট রিলেটেড যে কমান্ড গুলো আছে, এগুলো আমাদেরকে দিতে হবে। দ্যাটস ওয়াই সি দিয়ে ক্রিয়েট। দেন ক্রিয়েটের পরে আমরা যারা মেন ডাটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি, আমরা সাধারণত রিডটা বেশি কাজ করে থাকি। আমরা সাধারণত আর্কিটেকচার বানাই না, আমরা সাধারণত ওই আর্কিটেকচারটা থেকে ডেটাবেস থেকে ডাটা কালেক্ট করি, এক্সট্রাক্ট করি। সো আমরা সাধারণত রিডটা নিয়ে বেশি কাজ করে থাকি। তো রিডের কাজ কি? রিডটা হলো যে রিডের অন্যতম খুবই ফেমাস কমান্ড লাইন হলো যে সিলেক্ট দিয়ে যে কমান্ড কোয়েরি গুলো আছে, এগুলো সবগুলো রিড অপারেশন দিয়ে। এবং এটা প্রত্যেকটা সিলেবাসের, আমি যে প্রত্যেকটা পয়েন্ট বলেছি প্রত্যেকটা পয়েন্টের সাথে এটা যুক্ত আফটার ডেটাবেস ক্রিয়েশনস, ঠিক আছে? তারপরে আপডেট। কোনো ডেটাবেসকে আমি বানাইলাম, কোনো একটা জায়গায় আমি রাখলাম, অতটুকু আমার শেষ না, আমাকে এই ডাটাবেসটাকে টাইম টু টাইম আপডেট করতে হবে, আমাকে টাইম টু টাইম আপডেট করতে হবে। সো ডাটাবেস আপডেটের কোয়েরি আছে, দেন ডিলিটের কোয়েরি আছে। ইন কেস যদি আমার প্রয়োজন না থাকে কোনো কিছু, ইন কেস আমি যদি কোনো কিছু ভুল করে থাকি, তাহলে আমি যেন ডিলিট করতে পারি, এই ধরনের ডিলিট স্টেটমেন্ট বা ডিলিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডিলিট কমান্ড প্রম্পটগুলো আমাদের এসকিউএলে আছে। সো এই চারটা জিনিস ছাড়া আমাদের এসকিউএল অ্যাপ্লিকেশন হয়ে থাকে না, ঠিক আছে? তো ক্রিয়েট, ক্রুড অপারেশনস, এগুলো একটা অপারেশনস বলে, হ্যাঁ? ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট, ক্রুড অপারেশনস। আমরা একটু আসি এসকিউএল আর নো এসকিউএল এর ভিতরে পার্থক্য। এসকিউএল কে আমরা কি বলে থাকি? রিলেশনাল ডেটাবেস। আর নো এসকিউএল কে কি বলে থাকি? নন রিলেশনাল নন ডেটাবেস। রিলেশনাল ক্লিয়ার? ডেটাবেস। জি এখন এসকিউএল এ রিলেশনাল ডেটাবেসের ডাটা এগুলো স্টোর হয় কোথায়? টেবিলে স্টোর হয়। টেবিল। ডাটা আর নন রিলেশনাল ডাটাবেসে কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার? যারা পাইথন শিখেছেন, আমি তো পাইথন অনেকে শেখাই, ওই যেখানে ডিকশনারি নামক একটা ইয়ে আছে, ডিকশনারি পাইথন সিনট্যাক্স। আমি জাস্ট এখানে ইমেজে যাই, কি ভ্যালু, কি ভ্যালু, এই যে দেখেন ডিকশনারিতে দেখেন কি হলো, কি আমার ইন্ডেক্স নাম্বারটা হলো কি 1, আচ্ছা আর ভ্যালু হলো যে ওই ইন্ডেক্স নাম্বারের ভিতরে আমার অ্যাপলটাকে রাখছি, 2 নাম্বারের আচ্ছা ভিতরে 2 বুঝতে নাম্বার পেরেছি। সিরিয়ালের ভিতরে 1 প্লাস কে রাখছে। তো এটা হলো যে পাইথন ডিকশনারির, যেটা আসলে জেসনটা ফলো করে। এই যে দেখছেন জেসনে, জেসনে এই জি সাইডের স্যার। গুলো তাহলে আমার কি, এই সাইডের কি গুলো হলো কি, কি আর এই সাইডের গুলো হলো ভ্যালু, ভ্যালু। ঠিক জি আছে? সো এখানে আমার কি কি ভ্যালু পেয়ারে অ্যাড হয়, বাট আমাদের ডেটাগুলো স্টোর হয় রিলেশনাল ডেটাবেসে, ডেটাগুলো স্টোর হয় টেবিল ফরম্যাটে যেখানে রো এবং কলাম বিদ্যমান থাকে। তো জি স্যার। এটা কি থাকে? ডকুমেন্ট বেস। ডকুমেন্ট বেস কেন? ওই যে কিছুক্ষণ আগে বললাম যে একটা নোটপ্যাডে আমি সবকিছু করতে পারতেছি। গ্রাফ ডাটাবেস বা হোয়াইট কলাম স্টোর। এখন আসি যে রিলেশনাল ডেটাবেস, দিস ডেটাবেসেস হ্যাভ ফিক্সড অ্যান্ড স্ট্যাটিক অর প্রি ডিফাইন্ড স্কিম। মানে হলো যে আপনি যদি টেবিল ক্রিয়েট না করেন, আপনি যদি ডেটাবেস ক্রিয়েট না করেন, আপনি এখানে কোনো ডাটা স্টোর করতে পারবেন না, ঠিক আছে? বাট জি স্যার। নন রিলেশনাল ডেটাবেসে দে হ্যাভ ডাইনামিক স্কিমা, তাদের কাছে শুধুমাত্র কিটা যদি স্ট্রাকচার করা থাকে অটোমেটিক্যালি ডাটা স্টোর করা যায়। লো পারফরম্যান্স উইথ হিউজ ভলিউমস অফ ডাটা, কিছুক্ষণ আগে যেটা বলছি, আমাদের পারফরমেন্সটা কিছুটা স্লো হয় যখন আমরা হিউজ ভলিউমস অফ ডেটা নিয়ে যখন আমরা কাজ করি। বাট নো এসকিউএল এর ক্ষেত্রে ইটস ভেরি মাচ ইজিলি ওয়ার্ক অ্যান্ড হিউজ ভলিউম ডেটা। কারণ আপনি নোটপ্যাডে যাই লিখেন না কেন, আপনি 1 লক্ষ ডাটা লিখলেন, 1 লক্ষ প্যারাগ্রাফ লিখলেন, তারপরে ওটা কি আসবে? 0.150 কেবি, কেবিপিএস বা এই কি বলে কিলোবাইট, ঠিক আছে? বা 1 MB, ম্যাক্সিমাম গেলে কত আসবে? 1 MB আসবে, ঠিক আছে? তো জি স্যার। জি বাট আমি যদি রিলেশনাল ডেটাবেসে ওইগুলো রাখতাম, তাহলে আমার এটা 3 MB 4 MB চলে আসতো। তো অবশ্যই অবশ্যই দুটার ভিতরে কিছুটা হলেও প্রস অ্যান্ড কনস আছে। এবং এই
এসকিউএল রিলেশনাল ডেটাবেজের কিছু অ্যাপ্লিকেশনস বা টুলস আছে, যেমন পোস্টগ্রেএসকিউএল, যেমন মাইএসকিউএল, যেমন এমএস এসকিউএল সার্ভার। আমি যে জিনিসটা পড়াবো এটা হলো যে মাইএসকিউএল সার্ভার। সো আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ, আমি তো আপনাদেরকে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি যেটা হলো যে এসকিউএল। এই ল্যাঙ্গুয়েজটা শেখানোর জন্য আমি কোন টুলটা ইউজ করতে, মাইএসকিউএল। এখন মাইএসকিউএলটা আপনি শিখলেন, তার মানে আপনি যে পোস্টগ্রেএসকিউএলে কাজ করতে পারবেন না, এটার কোনো বিষয় নাই। আপনার তিনোটাতে সমানভাবে কাজ করতে পারবেন। বাট আপনাদের এনভায়রনমেন্টটা চিনতে হবে যে আসলে কোথায় গেলে কি কি পাবো বা কিভাবে পাবো। এনভায়রনমেন্টটা আপনি যখন একবার জেনে যাবেন, আপনি কিন্তু ইজিলি কাজ করে ফেলতে পারবেন। ঠিক আছে? জি স্যার, বুঝতে অন্যদিকে পেরেছি। নন রিলেশনাল ডেটাবেজে কি আছে? মঙ্গোডিবি, খুবই খুবই পপুলার মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা, এইচবেস। যারা সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে রিয়াক্ট ইউজ করে, তারপর নোড.জেএস ইউজ করে, তারা সাধারণত মঙ্গোডিবিটা বেশি প্রিফার করে। কারণ কি, রিয়েক্টের ক্ষেত্রে খুবই ফাস্টলি, উইদাউট পেজ রিলোডিং, এই যে আমি আর এখানে একটা রিলোড অপশন আছে না, উইদাউট পেজ জি স্যার। রিলোডিং ডাটাকে তারা এক্সট্র্যাক্ট করে। ঠিক আছে? সো ওইখানে যদি আপনি ডিরেক্টলি পোস্টগ্রেএসকিউএল বা উদনের মাইস্কুয়েল ইউজ করেন, হিউজ পরিমাণ যখন ভলিউমস অফ ডেটা যখন আপনার ডাটা থাকবে, তখন কিন্তু কিছুটা সমস্যা হবে। তো লোডে যখন একটা ফিক্সড টাইম থাকে, এই নির্দিষ্ট টাইম পর কিন্তু এটাকে যদি লোড না নেয়, তখন কিন্তু বলে সার্ভার প্রবলেম বা লোড টাইম লোড টাইম এক্সপায়ার্ড বা ওই ধরনের কিছু আসবে। তো সাধারণত আহ, যার কারণে সাধারণত ওনারা মঙ্গোডিবিটা ইউজ করে, কারণ খুব দ্রুততার সাথে লোড নেওয়া যায়। ঠিক আছে? ওই ধরনের এই যে সার্ভার ইরর বা এটা ওটা ইররগুলো সাধারণত আসে না। ঠিক আছে? জি, তো বুঝতে আমরা পেরেছি। আসি এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ডকে ৩ ভাগে ভাগ করা হয়েছে, যেটা হলো যে ডিডিএল, ডিএমএল, ডিসিএল। আমাদের ডিসিএলটা খুব একটা বেশি লাগবে না। ডিসিএলটা হলো যে আরো অন্য আরেকটা বিষয়, গ্রান্ট এবং রিভোকের কাজ। হ্যাঁ, আবার যারা ডিডিএল এবং ডিএমএল পারে তারা ডিসিএল খুব সুন্দরভাবে পারে। ডিসিএল এ আমরা সাধারণত এসিড টেস্ট করি। হ্যাঁ, এসিড টেস্ট কি, এসিড বলতে এসিড না, এটার শর্ট ফর্ম আর কি, এসিড। এসিডের নামটা হলো যে এরকম, আমি ভুলে গেছি ওরকম। এটা হলো যে কি, এসিড। হ্যাঁ, অটোমোসিটি, তারপরে সি দিয়ে মনে হয় কনসিস্টেন্সি, তারপরে আই দিয়ে মনে হয় ইয়া, এটা কি বলে, ডি দিয়ে ডিউরেবিলিটি, আর মনে হয় আই দিয়ে কি যেন একটা ইনকনসিস্টেন্ট নাকি কি একটা, আমি একটু দেখি। এসিড ডেটাবেস, ঠিক আছে, এই যে আইসোলেশন, এর অটোমোসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, এই এসিড প্রপার্টিস নিয়ে সাধারণত আমরা ডিসিএল এ বেশি কাজ করে থাকি। তো আসলে তাহলে এই জিনিসটা কোথায় লাগতে পারে? এই জিনিসটা সাধারণত ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বেশি আমরা, আরো অন্যান্য জায়গাতেও ইউজ করি, বাট ম্যাক্সিমাম টাইম ওগুলোতে ইউজ করি। বা যেখানে আসলে ট্রানজাকশন রিলেটেড কাজ আছে ওইখানে আমরা করি। লেটস সে আপনি কোনো একটা ব্যাংকে আপনি অনলাইনে টাকা পাঠাতে চাচ্ছেন, এমন সময় আপনি বাটনে ক্লিক করছেন, সাথে সাথে আপনার ওয়াইফাইটা চলে গেছে, কানেকশন শেষ। এখন এটা কই আছে? এটা কি আপনার অ্যাকাউন্টে আছে, নাকি ওই অ্যাকাউন্টে গেছে, নাকি মাঝখানে কোথাও ঝুলে আছে? বুঝতে পারছেন বিষয়টা? তো এই জি ধরনের যে স্যার, বুঝতে পেরেছি। অপারেশনাল ওয়ার্কস গুলো হয়, এই জিনিসগুলোই আসলে এখানে ডিসিএল এর মাধ্যমে এই কাজগুলো করা হয়। যে বিদ্যুৎ যদি চলে যায় বা সাদামাহা যদি কানেকশন চলে যায়, এটা কি ব্যাক আসবে কিনা। ঠিক আছে? সো এই এই টাইপের যে জিনিসগুলো আছে, এগুলো আমরা বিভিন্ন ধরনের ফাংশনস আছে, বিভিন্ন ধরনের ইন্টারনাল ফাংশন দিয়ে আমরা এই জিনিসগুলো করে থাকি। ঠিক আছে? তো নৈশ আমি মেইনলি যেটার উপরে বেশি জোর দিব এটা হলো যে ডিডিএল এবং ডিএমএল। এগুলো খুবই খুবই বেসিক। এটার উপরে আমি যদি পারি, যে কোনো ধরনের অ্যাডভান্স রিলেটেড কাজগুলো আমি খুব সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে? তারপরে আসি ডাটাবেস কি। ডাটাবেস ইজ এ সিস্টেম। ডেটাবেসটা হলো যে একটা সিস্টেম যেটা ইউজারকে অ্যালাউ করে ডাটাগুলোকে স্টোর করে রাখা, অর্গানাইজ উইথ। ঠিক আছে? স্টোর করে রাখা, অর্গানাইজ উইথ। তাহলে এক্সেল একটু ডাটাবেস হইতে পারে। এক্সেলেও তো আমরা সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখি নাকি? বাট দেয়ার জি ইজ আ স্যার। ডিফারেন্স বিটুইন দি এক্সেল এন্ড ডেটাবেস। ঠিক আছে? এক্সেল খুবই ইজি টু ইউজ। যদি কোনো একজন আনট্রেন্ড পারসনকেও যদি আমি বসাই দিই, তাকে সে যদি একটু একটু করে নিজে নিজে এক্সপ্লোর করা শুরু করে, সে কাজ করতে পারবে। বাট ডেটাবেসটা যে কেউ কাজ করতে পারে না। ডেটাবেসে কি লাগে? ট্রেন্ড পারসন লাগে। কি লাগে? ট্রেন্ড পারসন লাগে। ঠিক আছে?
এখানে এক্সেলের ডেটা স্টোর করা হয় লেস ডাটা। লেস ডেটা বলতে কি বোঝানো হয়েছে? লেস ডেটা বলতে ম্যাক্সিমাম গেলেও এখানে আমি 10 লক্ষ ডাটা রাখতে পারি। ঠিক আছে, 10 লক্ষ ডেটা রাখতে পারি। 10 লক্ষের উপরে আমার রাখার কোনো স্কোপ নাই। আপনি এই গুগলে সার্চ দিতে পারেন, 10 লক্ষ থেকে বেশি, 10 লক্ষ নাম্বার অফ রোজ অফ ডেটা ইউ ক্যান জি 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 স্যার। কিপ ইন দি এক্সেল। ঠিক আছে, জি স্যার। এটা কিন্তু জিজ্ঞেস করা হয় পাওয়ার বিআইতে। আপনি যখন পাওয়ার বিআই এবং এক্সেল এক্সপার্ট হিসেবে আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, তাহলে জিজ্ঞেস করবে এক্সেলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত স্টোর করে রাখা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসতে পারে। তারপরে আমি যদি আসি যে ডাটাবেজে কি করা হয়, স্টোরস লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। ডেটাবেজে কি করা যায়, লার্জ অ্যামাউন্ট অফ ডেটা রাখা যায়। এটা অন্য বিষয় যে ডাটাটা কি স্লো কাজ করবে কিনা ফাস্ট কাজ করবে, এটা অন্য বিষয়, বাট লার্জ অ্যামাউন্ট অফ ডেটা রাখা যায়, এটা ট্রু। ঠিক আছে, গুড ফর ওয়ান টাইম অ্যানালাইসিস, কুইক চার্টস। মানে আপনার রিপোর্টিং বস আপনার কাছে একটা কুইক একটা রিপোর্ট চেয়েছে, আপনার ডেটাবেজে একটা অন্যরকম ভাবে আনস্ট্রাকচার, অন্যরকম ভাবে করে দেওয়া আছে, আপনি ডাটাটা ওইখান থেকে নামাইলেন, নামায়া রিপোর্টিং বস যেভাবে চাচ্ছেন আপনি ওইভাবে রিপোর্টটা অ্যানালাইসিস করে কুইক ভাবে দিয়ে দিলেন। দ্যাট ইজ হোয়াট এক্সেল আমাদের প্রয়োজন। এখন আপনি বলতে পারেন যে, বা এখন যারা বলে যে ভাই এক্সেল ফুরাই গেছে, এক্সেলে কাজ করা যাবে না, এখন পাওয়ার বিআই আসছে, এখন আমার এই যে ট্যাবলিউ আসছে, সব এক্সেলের কাজগুলো সব চলে যাবে, এক্সেল আর কাজ করা যাবে না। ওরা বোকার স্বর্গে বাস করে এবং তারা কখনো বড় ধরনের রিয়েল ওয়ার্ল্ডে কখনো কাজ করে নাই। তারাই আসলে এই কাজগুলো, এই কথাগুলো বলে। ঠিক আছে, তো আমরা আসি এক্সেলে নো ডেটা ইন্টিগ্রিটি ডিউ টু দি ম্যানুয়াল অপারেশন। মানে কি, ডেটার কোনো ইন্টিগ্রিটি নাই। লেটস সে একজন বলল কি আরিফ স্পেস হাসান স্পেস দিল, আরেকজন লিখলো আরিফ স্পেস হাসান লিখলো, ওনার এখানে একজনের এখানে স্পেস এক্সট্রা একটা স্পেস আছে লাস্টে, আরেকজনের এখানে স্পেস নাই। তো এই ধরনের যে প্রবলেমটা, এটার জন্য এক্সেল দুইটাকে আলাদা আলাদা পার্সন হিসেবে মনে করবে, অ্যাকচুয়ালি কিন্তু আলাদা পার্সন না। ঠিক আছে, সো এই জিনিসগুলো সাধারণত এক্সেলের ক্ষেত্রে হয়, বাট ডাটাবেজের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, যদি আমি সঠিকভাবে যদি সিনট্যাক্সগুলো লিখতে পারি। ঠিক আছে, তো লো সার্চ অ্যান্ড ফিল্টার ক্যাপাবিলিটি, তো এখানে কি লো সার্চেবল এবং ফিল্টার ক্যাপাবিলিটি আছে, বাট ডাটাবেজে আমি নানাভাবে আমি ফিল্টার করতে পারবো, নানাভাবে। আমার শুধুমাত্র এক্সেলে শুধুমাত্র কি আছে, কন্ট্রোল এফ দিয়ে আমি একটা ফিল্টার করতে পারি। দুই নাম্বার হলো যে আরেকটা ফিল্টার আছে, ডিরেক্টলি এই ফিল্টার ফাংশন দিয়ে কলাম ওয়াইজ আমি ফিল্টার করতে পারি, এছাড়া আর খুব একটা বেশি। আরেকটা হলো যে পিভট দিয়ে আমি ফিল্টার করতে পারি। ঠিক আছে, বাট ডাটাবেজে আপনি এভরি অ্যান্ড ইচ পয়েন্ট ওয়াইজ আপনি ফিল্টার করতে পারবেন। তারপরে এসকিউএল ডেটাবেস, আমরা যদি রিয়েল ওয়ার্ল্ডে দেখি, তো এই এসকিউএল ডেটাবেসের এই টুলসগুলো সাধারণত ইউজ করা হয়। এসএপি S4 হানা, যেটা সবচেয়ে বেশি গার্মেন্টসে বেশি ইউজ করা হয়। এখন স্নোফ্লেকের রাইস হচ্ছে বেশি, স্নোফ্লেক এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে বাইরের দেশে, ইউরোপিয়ান কান্ট্রিতে, কারণ স্নোফ্লেকে বিগ ডাটাও রাখা যায়, বিগ ডাটাও ইউজ করা যায়। পোস্টগ্রে এসকিউএল আছে, যারা ইন্টারনাল সার্ভার ইউজ করে থাকেন, যাদের নিজস্ব সার্ভার সিস্টেম আছে, তারা পোস্টগ্রে এসকিউএল অথবা মাই এসকিউএল ইউজ করে থাকেন। আর তারপর মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইউজ করে থাকেন। ঠিক আছে, ওরাকল তো ব্যাংকিং সিস্টেমের একটা অনবদ্য একটা ডেটাবেস, আপনি ব্যাংকিং সিস্টেমে যে কোনো ডাটাবেসে যাবেন, ওরাকল ছাড়া অন্য কিছু তারা ইউজ করে না। ঠিক আছে, জি তারপরে আপনি যদি বড় বড় কোম্পানিগুলো যান, যারা অ্যামাজন আরডিএস নিয়ে বেশি কাজ করে থাকে। ঠিক আছে, তারপরে শুধুমাত্র এসকিউএল নামে এসকিউএল লাইট বা এসকিউএল আছে, এই ধরনের কিছু টুলস আছে, এগুলো ইউজ করে। তারপর যারা বিগ ডাটা নিয়ে কাজ করে, টেরাডাটা আছে, আইবিএম এর ডিবি2 আছে। ঠিক আছে, তো এই টুলসগুলো এক্সপ্লোর করতে পারেন ইন ফিউচারে যদি আপনারা এই ধরনের রোলে কাজ করে থাকেন। এখন আমরা আসি ডাটা টাইপস, প্রাইমারি কি, ফরেন কি, কনস্টেন্ট। ঠিক আছে, তার আগে আমরা একটু যাই এসকিউএল এর স্ট্রাকচারটা। দেখেন, সবার আগে আমাকে কি ক্রিয়েট করতে হবে, ডাটাবেসটাকে ক্রিয়েট করতে হবে। মানে হলো যে আমি যদি একটা বিল্ডিং তুলি, বিল্ডিং এর আগে আমাকে কি করতে হয়, আমাকে সোয়েল টেস্ট করতে হয় না? তো সোয়েল টেস্টটা কি, একটা ডাটাবেসটাকে আমার টেস্ট করা, যে ডাটাবেস ক্রিয়েট করা। সোয়েল টেস্ট ছাড়া কিন্তু আমরা বিল্ডিং ক্রিয়েট করতে পারি না এখন। তারপরে ডাটাবেসটা আমার ক্রিয়েট হয়ে গেল, তো ডাটাবেসের পরে আমাকে পিলার ক্রিয়েট করতে হবে। আমাকে কি করতে হবে, পিলার, বিল্ডিং এর স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য আমাকে চারদিকে পিলার ক্রিয়েট করতে হবে, আমাকে পিলার করতে হবে। তো পিলার গুলো কি কি, এক একটা টেবিলের রো এবং কলাম আপনি এক্সট্রা করে দিলেন। তারপরে হলো ডাটা, আপনি যদি আপনার যদি বিল্ডিংটা যদি রেডি হয়ে যায়, আপনার যদি পিলার গুলো যদি রেডি হয়ে যায়, আপনি যখন ছাদটা দিলেন, আপনি যখন চারদিক দিয়ে যখন রুম বানাই দিলেন, তাহলে কি ওইখানে ডাটাগুলো রাখতে পারবেন না? জি স্যার। তো ওইখানে রো এবং কলাম ওয়াইজ ডাটাগুলো রাখবেন।
তার মানে কি এসকিউএল এর স্ট্রাকচারটা ফলো করে এই স্ট্রাকচারের বাইরে আপনি কোনো ডাটা রাখতে পারবেন না। তো এসকিউএল এর স্ট্রাকচারটা কি? ডেটাবেস, ডেটাবেসের ভিতরে টেবিলস, টেবিলসের ভিতরে ডেটা, ডেটার ভিতরে কি আমি রো এবং কলাম ওয়াইজ ডেটা রাখি, যেখানে যে ধরনের ফরম্যাট আছে। যেমন এমপ্লয়ি আইডি একই ফরম্যাট, এই ফরম্যাটের বাইরে আমি যেতে পারবো না। এমপ্লয়ি নাম আমি একই ফরম্যাট রাখতে পারবো, এখানে এর বাইরে আমি যেতে পারবো না। এমপ্লয়ি এজ এখানে নাম্বার ফরম্যাটে আছে, নাম্বারের বাইরে আমি যেতে পারবো না। এরকম কিছু ফিক্সড রুলস আমরা সেট করতে পারি, সেটা হলো যে এসকিউএল স্ট্রাকচারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা এই যে এই ডাটাবেজে এই যে আমরা ছোটখাটো যে প্র্যাকটিস করব, আমরা যে একটা প্রজেক্ট করব, এই প্রজেক্টটা আমরা যে একটা আর্কিটেকচার ডেভেলপ করব, ডেভেলপ করে এখানে যে প্র্যাকটিস করব, এটা পুরোটাই এই ডাটাবেজ ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হবে। অফকোর্স এই ডাটাবেজ ডায়াগ্রামে কিছু ভুল আছে, আহ, এই ভুলগুলোকে আমরা সঠিক করব। আবার কি এটা ম্যাক্সিমাম টাইমই সঠিক আছে, তো এই সঠিকটাও আমরা ঠিক করব, নো ইস্যুস এটা নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আসি ডেটা টাইপস। ডেটা টাইপস আসলে অনেক ধরনের হয়, ঠিক আছে, ডাটা টাইপস গুলো অনেক ধরনের হয়ে থাকে। ডেটা টাইপস আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি কিছুক্ষণ আগে বললাম যে এই কলামে, যেমন এজের কলামে শুধুমাত্র নাম্বার ফরম্যাট রাখা যাবে, এই যে রুলস গুলো সেট করে দেওয়া যে এইখানে এর বাইরে রাখবো না, এখানে এর বাইরে ডাটা স্টোর করা যাবে না, এখানে এর বাইরে ডাটা স্টোর করা যাবে না, ওই যে রুলস গুলো ফলো করে এই রুলস গুলো আমরা দিয়ে থাকি ডাটা টাইপস এর মাধ্যমে। নট অনলি ডাটা টাইপস এর সাথে আরেকটা কম্পোনেন্ট আছে, যেটা নামটা হলো যে কনস্ট্রেন্ট বলে, এটাকে কনস্ট্রেন্ট। ঠিক আছে, সো ডেটা টাইপস কি? ডেটা টাইপ অফ এ কলাম ডিফাইন্স হোয়াট ভ্যালু দি কলাম ক্যান স্টোর ইন এ টেবিল। মানে হলো কি, এটা ইন্টারভিউতে খুব খুব জিজ্ঞেস করে। আমিও রিসেন্টলি ইন্টার্ন নিয়েছিলাম, আমার আন্ডারে এখন বর্তমানে 2জন ইন্টার্ন আছে। আহ, তারা যদি ভালো করে, অফকোর্স তাদেরকে আমরা জব অপরচুনিটি দিয়ে থাকি। আমাদের টিমের একটা ভালো দিক কি, আমরা রিসেন্টলি যাদেরকে ইন্টার্ন হিসেবে হায়ার করতেছি আনোয়ার গ্রুপে, আমরা চেষ্টা করি আমাদের টিমের যারা আছেন তাদেরকে হায়ার করার। তো আমাদের এখান থেকে এখন পর্যন্ত কেউ ব্যাক যায় না। এবং আমরা অফকোর্স শুধুমাত্র যে কাউকে নিই না, আমরা অফকোর্স তাদেরকে হার্ড টেস্ট করি, মানে টেস্ট করে তাদেরকে নিই, যেন তারা আসলে সার্ভাইভ করতে পারে আর কি। হ্যাঁ, তো এইখানে কি হচ্ছে, বাংলায় যদি আমি এটাকে যদি ট্রান্সলেট করি, তাহলে এখানে বলা হয় যে, এখানে বলা হচ্ছে যে ডাটা টাইপ হলো যে কলামকে ডিফাইন করে আমি আসলে ওই কলামে কি স্টোর করতে চাচ্ছি, কোন ধরনের ডাটা স্টোর করতে চাচ্ছি, কি ধরনের ভ্যালু স্টোর করতে চাচ্ছি। ঠিক আছে, তো আসলে তাহলে কোয়েশ্চনটা হলো যে কি ধরনের ডাটা হইতে পারে, বা কি হইতে পারে, বা কি হবে না, এই জিনিসটা কি, এটা কিভাবে ডিফাইন হয়, আমরা আস্তে আস্তে শিখব। ঠিক আছে, তাহলে ডিফাইন while creating tables in database. Data types mainly classified in three categories. Most used are string, numeric and date and time. ঠিক আছে, স্ট্রিং গুলো কি কি? ক্যারেক্টার, ভার্কার। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে সিঙ্গেল ক্যারেক্টার, এ ইজ এ ক্যারেক্টার, বি ইজ এ ক্যারেক্টার, সি ইজ এ ক্যারেক্টার। আমরা ক্যারেক্টার ফাংশনটা খুব কম ইউজ করি, আমি আমার লাইফে একবারও ইউজ করি না বলতে গেলে ক্যারেক্টার ফাংশনটা। তাহলে আমি কোনটা ইউজ করেছি? আমি ইউজ করেছি বার্কার। বার্কার আমাদের খুবই 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 কাজে লাগে। ঠিক আছে, তারপরে নিউমেরিকের ভিতরে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান খুবই খুবই পপুলার, এই তিনটা খুবই খুবই প্রয়োজন পড়ে আমাদের। তারপর ডেট টাইম আছে, ডেট, আরেকটা হলো ডেট টাইম। ডেটে শুধুমাত্র ডেট দেখায়, ডেট টাইমে ডেটের সাথে টাইমটাও বলে দেয় আমাকে। ঠিক আছে, আর কি কি ধরনের ডাটা টাইপ, এবং এই ডাটা টাইপগুলো কোনটা কি, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ডাটা টাইপটা কি ডিফাইন করে, এই কলামটাতে কি ধরনের ভ্যালু আমি স্টোর করব। তাহলে আমি যদি তাকে বলে দিই এই কলামে ইন্টিজার টাইপের ডাটা তুমি স্টোর করবা, তাহলে সে কি করবে? সে ইন্টিজার টাইপের ডাটা স্টোর করবে। বুঝতে পারছেন? তো জি স্যার, বুঝতে দ্যাট ইজ পারছি। হোয়াট ইটস ওয়ার্কস উইথ দি ডেটা কলামস। ঠিক আছে, তাহলে ফ্লোট আমি যদি বলে দিই এটা ফ্লোট ছাড়া অন্য কোনো ডাটা নেবে না, তাহলে সে শুধুমাত্র ফ্লোট টাইপের ডেটা স্টোর করবে। তো এই ধরনের ডেটা টাইপস গুলো আছে কি কি? ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, ক্যারেক্টার, ভার্কার, ডেট টাইপ। ঠিক আছে, তারপরে আসি প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং যারা এখন বর্তমানে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতেছে, ডেটা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতেছে, যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতেছে, তাদের সবাইকে জিজ্ঞেস করা প্রাইমারি কি কি, ফরেন কি কি। তো প্রাইমারি কি কি? প্রাইমারি কি ইজ এ ইউনিক কলাম। প্রাইমারি কি, সবার আগে আমাদের বুঝতে হবে যে প্রাইমারি কি কোনটা। প্রাইমারি কি হলো যে একটা ইউনিক কলাম, যেটা আইডেন্টিফাই করে, লোকেট করে যে কিউয়েরিকে, মানে কোনো একটা টেবিলের একটা আইডেন্টিফায়ার হলো যে আমার প্রাইমারি কি। তাহলে আমি
খুব শর্টে বলতে পারি, এখানে যেটা লেখা আছে আমি এই জিনিসটা নাও বলতে পারি। এটাকে না বলে আমি কি বলতে পারি, প্রাইমারি কি ইজ এ ইউনিক কলাম দ্যাট মাস্ট বি অর শুড বি ইউনিক অ্যান্ড নট নাল। খুব সিম্পল ভাবে আমি বললাম, প্রাইমারি কি ইজ এ ইউনিক কলাম দ্যাট শুড বি ইউনিক অন ইউনিক অ্যান্ড নট নাল। মানে কি নট নাল মানে কি? নট নাল মানে হলো যে ব্ল্যাঙ্ক থাকা যাবে না কোনো ডেটা, ঠিক আছে? তাহলে আপনার এনআইডি কার্ডে আপনার প্রাইমারি কি কোনটা হইতে পারে? আপনার কাছে কি মনে হয় প্রাইমারি কি কোনটা হইতে পারে আপনার এনআইডি কার্ডে? স্যার আমার নাম্বারটা এনআইডি নাম্বার। এক্স্যাক্টলি, আপনার এনআইডি নাম্বারটা। এটা কি অন্য কারোর সাথে মিলবে? না স্যার, না। কখনোই মিলবে না। তারপরে আর কি হতে পারে? পাসপোর্ট হইতে পারে নাকি? জি স্যার। পাসপোর্টের নাম্বারটা হইতে পারে। এখন দেখেন পাসপোর্টের নাম্বারে আপনার এনআইডি নাম্বারও যুক্ত আছে, আবার পাসপোর্ট নাম্বারও যুক্ত আছে। পাসপোর্ট নাম্বারটা কি ইউনিক নাম্বার, এটা কারোর সাথে মিলবে না, পুরো ওয়ার্ল্ডের কারোর সাথেও মিলবে না এটা, ঠিক আছে? তাহলে এই পাসপোর্টের সাথে এনআইডির সম্পর্ক কি? ওইখানে এনআইডি নাম্বারটা লেখা আছে না, ওই এনআইডি নাম্বারটা সাথে সম্পর্ক। আপনাকে যদি বাংলাদেশি ন্যাশনালের সাথে তাজুই ডাটাবেজের সাথে মিলায়, তাহলে কিন্তু ওনারা পাবে কি আপনার ন্যাশনাল আইডির সাথে মিল করে আপনার সব ডাটা তারা নিতে পারবে। তাহলে ফরেন কি কি? ফরেন কি ইজ এ কলাম ইউজ টু লিঙ্ক টু অর মোর টেবিলস টুগেদার। মানে হলো যে আমি যদি সিম্পলি যদি আপনাকে বলি, আপনাকে যদি জিজ্ঞেস করি, তাহলে আপনি এই আনসারটা দিবেন ক্রিয়েটিভ ওয়েতে। এ ফরেন কি ইজ a foreign key is a representative of a primary key that can be duplicates and used to link two or more tables together. আমি খুব সিম্পলি এভাবে বলে দিব, ঠিক আছে? এখন আসি, তাহলে দুইটা টেবিলকে লিংক করবে কিভাবে? যেমন ধরেন যে আপনার হলো যে ন্যাশনাল আইডি কার্ডে একটা টেবিল, যেখানে হলো যে সকল ধরনের ন্যাশনাল আইডির ইনফরমেশনগুলো থাকে। আপনি বলতে পারেন যে ওই টেবিলের নাম দিতে পারেন ন্যাশনাল সিটিজেন, যেখানে আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, আপনার পিতার নাম থাকবে, আপনার বাসার অ্যাড্রেস থাকবে, আপনার এনআইডি নাম্বারটা থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে, ঠিক আছে? তো এটা হলো যে আপনার এনআইডি। আবার অন্যদিকে যদি আমি পাসপোর্টের নাম্বারটা দেখি, তাহলে কি পাসপোর্ট গিভেন সিটিজেন নামে একটা স্টোর থাকবে, ওইখানে আপনার এনআইডি নাম্বার থাকবে, ওইখানে আপনার নাম থাকবে, ঠিক আছে? তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যে এনআইডি নাম্বারটা, আপনার যে এনআইডি টেবিলটা আছে, ন্যাশনাল সিটিজেন নামক টেবিলটা আছে, ওইখানে কিন্তু এটা ইউনিক আইডেন্টিফায়ার। তার মানে ওইটা ওই টেবিলের জন্য রিপ্রেজেন্টেটিভ। যেহেতু ওইটা ওই টেবিলের রিপ্রেজেন্টেটিভ, তাহলে ওইটা আপনার প্রাইমারি কি। কিন্তু যখন পাসপোর্ট টেবিলে যখন গেল ন্যাশনাল আইডিটা, তাহলে কি ওইটা কি হয়েছে? কোন টেবিলের সাথে কানেকশন করছে? ন্যাশনাল সিটিজেন টেবিলের সাথে কানেকশন করছে। তাহলে ওই পাসপোর্ট অফিসের পাসপোর্ট নামক যে টেবিলটা আছে, ওই টেবিলের যে ন্যাশনাল আইডিটা আছে, ওইটা কি হিসেবে কাজ করতেছে? ফরেন কি হিসেবে কাজ ফরেন করতেছে। কি? জি স্যার। এবং আপনার এই ন্যাশনাল আইডিটা অন্য কোথাও থাকতে পারে। কোথায় থাকতে পারে বলেন তো? আপনার ব্যাংকে থাকতে পারে এই ন্যাশনাল আইডিটা, জি স্যার। ব্যাংকে ডুপ্লিকেট হইতে পারে। কারণ কি? আপনি দুইটা অ্যাকাউন্ট করতে পারেন, দুইটা অ্যাকাউন্টের ক্ষেত্রে দুইবার এনআইডি কার্ড ওইখানে স্টোর হবে নাকি? তো জি স্যার, জি। তার মানে ওইখানে ওইটা কি ফরেন কি হিসেবে আছে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তো প্রাইমারি জি কি স্যার, ফরেন বুঝতে কি আমরা পারছি। বুঝতে পারছি। জি স্যার, জি। এখন আসি লাস্টলি কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হলো যে আমরা কিছুক্ষণ আগে যে ডাটা টাইপগুলো দেখছি, এই ডাটা টাইপগুলোর সাথে আমরা কনস্ট্যান্ট ইউজ করি। লেটস সে আমি কনস্ট্যান্টগুলো কি ধরনের হইতে পারে একটু দেখাই ডিরেক্টলি। যেমন নট নাল, আমি ওইখানে বলে দিলাম যে আমার এটা হলো যে প্রাইমারি কি। এই প্রাইমারি কিটা আমি স্টোর করবো ইন্টিজার ওয়েতে এবং নট নাল। যখনই কনস্ট্যান্ট নট নাল লিখে দিব, তখনই আমি যদি ওই প্রাইমারি কিটা ছাড়াই যদি আমি যদি কোনো কিছু স্টোর করতে চাই, ওইটা আমাকে ইরর দিবে, ঠিক আছে? জি তারপরে স্যার। আমি ওইখানে যদি ইন্টিজার লিখে দিলাম, ডাটা টাইপটা অনেকটা এইভাবে লিখে দিলাম। লেটস সে আমি এখানে লিখে দিই, আহ, আমি এখানে লিখি, লেটস সে আমি বললাম যে আমি নেমটা স্টোর করতে চাচ্ছি। আমি নেম এভাবে আমার কলামের নামটা নেম দিলাম, হ্যাঁ, কলামের নামটা নেম দিলাম। তারপরে আমি দিলাম কি ইন্টিজার। ইন্টিজারটা কি আমার ডাটা টাইপ, ঠিক আছে? ইন্টিজার দিয়ে দিলাম। তারপরে আমি বললাম ইউনিক, এই যে এটা, ঠিক আছে? এটা বলে দিলাম আমি ইউনিক। আমি এখানে ইউনিক বলে দিলাম। তখন আমার কি হচ্ছে? তখন হচ্ছে কি আমার নামটা লেখছে জয়। এই জয় নামটা যদি সে হুবহু আবার পেয়ে যায়, তাহলে সে কি করবে?
যেহেতু ডুপ্লিকেট হয়ে যাবে সেজন্য সে আমাকে ইরর দিবে। বা আমি যদি নামের জায়গায় যদি অন্য কিছু দিই বা 1 দিয়ে দিই, যেহেতু এটা ইন্টিজার, তাহলে কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু স্টোর করবে না, জয় কিন্তু স্টোর করবে না অ্যাকচুয়ালি নামে। তো এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত ছিল এস, কলামের নাম কি হওয়া উচিত ছিল? এস। ঠিক আছে, লেটস সে এই ধরনের এস, এস যদি একটা ধরেন যে লেটস সে এখানে ফিল আপ হয়ে গেল 50, তার মানে কি এটা কাকে রিপ্রেজেন্ট করতে? ইন্টিজার। তার মানে কি এটা কি আমার এটা ডাটাটা স্টোর করার জন্য যোগ্য। এখন তারপরে আরেকটা কি আছে? কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট দিয়ে আছে কি? ইউনিক। তখন সে আমার ডাটাবেজে আরেকবার খুঁজবে এখানে কি 50 নামক কি কোনো নাম্বার কি আছে কিনা ইতোমধ্যে। যদি থেকে থাকে তাহলে সে আমাকে ইরর দিবে, আর যদি থেকে না থাকে সে আমাকে ডাটাটাকে স্টোর করতে আমাকে দিবে। বুঝা গেছে? তো জি স্যার, এইভাবে জি আমাদের কনস্ট্রেন্ট গুলো কাজ করে। নট নাল, ইউনিক, এই যে প্রাইমারি কি, ফরেন কি, চেক, ডিফল্ট, ক্রিয়েট ইন্ডেক্স। ক্রিয়েট ইন্ডেক্স খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এটা নিয়ে খুব একটা বেশি এখানে দেখাবো না, বাট খুবই সোজা ক্রিয়েট ইন্ডেক্স। ঠিক আছে, ক্রিয়েট ইন্ডেক্সের কাজ কি? আমার ডাটাবেসটাকে যেন ডাটা আমরা যারা ডেটা অ্যানালিস্ট আছে, আমরা যখন ডেটাগুলোকে যখন রিট্রিভ করি, তখন রিট্রিভ করতে আমাদের ক্রিয়েট ইন্ডেক্সটা আমাদেরকে হেল্প করে। তো পোস্টগ্রেসকিউএল ইনস্টল টু ইনস্টল, আমি তো অবশ্যই আপনাদেরকে মাইস্কুয়েল ডাটা টুলস ইনস্টল করাই দিছি। সো আপনাদেরকে ডিরেক্টলি আমি আজকের আর কোনো টুলস ইনস্টলেশন দেখাচ্ছি না, যেহেতু ফার্স্ট ক্লাসে অলরেডি দেখাইছি। তো আজকের আমাদের থিওরিটিক্যাল ক্লাস এই পর্যন্ত। কোনো কোয়েশন থাকলে জিজ্ঞেস করতে পারো, আর কোয়েশন না থাকলে এখানে আমি শেষ করে দিব। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার বলেন। এই যে নো এসকিউএল এর যেটা দেখাইলেন স্যার, ওইখানে হ্যাঁ লেখানো হচ্ছে আনলিমিটেড কিছু একটা লেখা ছিল স্যার, মানে অনেক ডাটা হচ্ছে ওইখানে মানে হ্যাঁ, ক্যাপচার আপনি করা অনেক যায়। ডাটা স্টোর করতে পারবেন। তাহলে স্যার মানে আনলিমিটেড না বলে আমরা বলি যে বিগ ডাটা বলে থাকি, আপনি স্যার বিগ বিগ ডাটা ডাটা, স্টোর করতে পারবেন। হ্যাঁ, তাহলে স্যার মানে বিগ ডাটা দিয়ে স্যার তাহলে মাইএসকিউএল বা পোস্টগ্রেসকিউএল এ স্যার কাজ করা যাবে না খুব বেশি একটা, না? কাজ করা যায় না, না কাজ করা যায়, দুটোই কাজ করা যায়। যেমন এখানে কি লিখছে, আমি একটু ডাটা এখানে একটু দেখাই। আহ, এখানে কি লিখছে? এই যে স্টোর লার্জ অ্যামাউন্ট অফ লার্জ ডেটা অ্যামাউন্ট, লিখছে, তাই না? হ্যাঁ তার মানে কি বিগ ডাটা ইউজ অফ কোর্স রাখা যায়। রাখা যায়। কিন্তু কিন্তু এখানে আমরা যখন কোনো একটা স্ট্রাকচার উইথ বানাই, তখন কি হয়ে যায় এটা? যেমন আমি আপনাকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম দেখছেন? গণরুম, না স্যার দেখিনি স্যার। গণরুমে থাকার অভিজ্ঞতা যাদের আছে তারা এটা ভালোভাবে রিলেট করতে পারবে। ঠিক আছে, দেখেন ওইটাকে যদি আমি গণরুম না বানাইতাম, ওইটাকে যদি ছোট ছোট পার্টিকুলার রুম বানাইতাম, তাহলে আমার ওখানে ধরেন যে 10টা রুম বা 20টা রুম হইতো। এক একটা রুমে ধরেন যে 4জন 5জন করে থাকা যাইতো, তাই না? জি স্যার, অফকোর্স ওখানে থাকা তো যাচ্ছে নাকি। জি স্যার। লার্জ ভলিউম আকারে 20টা রুমে 4জন 5জন করে গাদাগাদি করে আমি ছিলাম। কিন্তু আমি যখন দেয়ালটাকে উঠাই দিলাম, দেখেন দেয়ালগুলো উঠাই দিলাম, ধরেন যে 20টা দেয়ালের ক্ষেত্রে আমার কয়টা হবে? আহ, প্রত্যেকটা রুমের একটা করে দেয়াল আমি ভাঙলাম। তো আমার ধরেন যে 10টা দেয়াল আমি ভেঙে ফেললাম, তাহলে আমার কি হবে? ওইখানে কিন্তু আরো 10জন এক্সট্রা কিন্তু থাকার মতো ক্যাপাসিটি আছে। অফকোর্স বুঝতে পারছি। গাদাগাদি হচ্ছে, জি বাট ওইখানে কিন্তু আমার ডাটাটা আমি রাখতে পারতেছি। ঠিক জি এটাও বুঝতে পারছি। এরকম, যে আমি দুটোতে আমি ডাটা স্ট্রাকচারড ওয়েতে রাখবো। একটা হলো যে ডাটাটাকে স্ট্রাকচারড ওয়েতে রাখা, যে রুম 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 করে দেয়া, একটাকে সুন্দর একটা স্ট্রাকচারে আমি রাখা। আর একটা হলো যে আনস্ট্রাকচারড ওয়েতে রাখা। জাস্ট আমার একটা আচ্ছা নোটপ্যাড লাগে, ঠিক আছে, জাস্ট আমার এরকম একটা ডক ফাইল লাগে বা একটা টেক্সট ফাইল লাগে আমার নো স্কুলের ক্ষেত্রে বা ডাটাবেজের ক্ষেত্রে আমার অনেকগুলা টেবিলের প্রয়োজন পড়ে। ঠিক আছে, এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা স্ট্রাকচার দেখালাম না, এই যে এই স্ট্রাকচারটা, এখানে কয়টা টেবিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা টেবিল লাগতেছে। তো 6টা টেবিল, এবং প্রত্যেকটা টেবিলের আলাদা আলাদা নিয়ম স্টোর করার জন্য, তাই না? তো সেজন্য এবং এখান থেকে ডাটা রিট্রিভ করতে গেলে একটু হলেও প্রথম দিকে কোনো অসুবিধা হবে না। বাট এটা যখন আমরা যখন লার্জ স্কেলে ডাটা যখন রাখতে যাব, তখন একটু মানে নো স্কেল থেকে একটু খারাপ পারফর্ম করবে আর কি। এমন না যে সে আমাকে ডাটা দিবে না, অবশ্যই ডাটা দিবে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তো এই হলো যে পার্থক্য আর কি। আচ্ছা আর কোনো কোয়েশন আছে? স্যার, একটু মানে আউটসাইড কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই এই রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, কোনো কোয়েশন নাই। স্যার যদি স্যার মানে আপনারা যে